বাংলাদেশ সামরিক জাদুঘর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে প্রযুক্তি নির্ভর, নান্দনিক ও তথ্যবহুল জাদুঘর। সামরিক বাহিনীগুলোর ইতিহাস, সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহ নিয়ে গড়ে তোলা হয়েছে এই জাদুঘরটি। এখানে নিদর্শন হিসেবে তুলে ধরতে ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তি। অত্যাধুনিক ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেটরের মাধ্যমে জীবন্ত হয়ে দেখা দেবে সামরিক বাহিনীর শ্বাসরুদ্ধকর কোনো অভিযান এবং বিভিন্ন কার্যক্রম। বিনোদন ও শিক্ষাক্ষেত্র এই দুইয়ের সম্মিলিত প্রচেষ্টা হিসেবে সামরিক জাদুঘর গড়ে তোলা হয়েছে। ট্রাভেল উইথ রশিদে আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশ সামরিক জাদুঘরে কি আছে, কিভাবে ঘুরে দেখবেন, কিভাবে যাবেন, সময়সূচি ও খরচ সহ ভ্রমণের খুঁটিনাটি সকল তথ্য। ভিউয়ার্স, বাংলাদেশ সামরিক জাদুঘর ঢাকার তেজগাঁওয়ের বিজয় সরণিতে অবস্থিত। প্রথমে আপনাদের ঢাকার যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে তেজগাঁওয়ের বিজয় সরণিতে। বিজয় সরণি থেকে মাত্র 5 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন বাংলাদেশ সামরিক জাদুঘরটি। ভিউয়ার্স, এটা হলো পার্কিং এরিয়া। আপনারা এখানে মাত্র 30 টাকাতে বাইক ও 50 টাকাতে প্রাইভেট কার রাখতে পারবেন। এটি হলো মূল টিকিট কাউন্টার। জনপ্রতি 150 টাকা মূল্যে টিকিট ক্রয় করে প্রবেশ করতে হবে এবং 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। বাংলাদেশ সামরিক জাদুঘরটি সাপ্তাহিক বুধবার বন্ধ থাকে। শুক্রবার 3টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে, আর সপ্তাহের বাকি দিনগুলো সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এবং যে কোনো সরকারি ছুটির দিনও বন্ধ থাকে। তাই পরিকল্পনা করার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন। টিকিট কেটে ভিতরে প্রবেশ করলেই দেখতে পারবেন সবুজ খোলা প্রান্তর, আর এর মাঝে ছোট ছোট লোহা দিয়ে তৈরি প্যারা কমান্ডো পজিশন নিয়ে দাঁড়িয়ে থাকা সুন্দর ভাস্কর্যগুলো। এটি হচ্ছে সুইমিং পুলের মতো সুন্দর করে সাজানো জলধারা। এই জলধারাটি এই সামরিক জাদুঘরের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। ভিউয়ার্স, এটি হলো মেইন গেট। এখানে আমরা টিকিট দেখিয়ে প্রবেশ করব এবং সাথে ব্যাগ থাকলে সেটা চেক করতে হবে এখানে। চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। শীততাপ নিয়ন্ত্রিত এই ভবনটিতে প্রবেশ করতেই ভিক্টোরি গ্যালারিতে চোখে পড়বে একটি স্কোয়াড গান। স্কোয়াড মানে হলো 4, অর্থাৎ এখানে একই মাউন্টে 4টি মেশিন গান বসানো হয়েছে। এটি খুব দ্রুত গতিতে গুলি ছুড়তে সক্ষম ছিল। এটা হলো 17শো শতাব্দীর অটোমান যুদ্ধ জাহাজ। এখানে চট্টগ্রামে নির্মিত অটোমান নৌবাহিনীর 124 কামান বিশিষ্ট একটি জাহাজের মডেল প্রদর্শিত হয়েছে। এটি 21শো শতকের বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ। জাহাজটি 5 নভেম্বর 2020 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হয়। এটি হলো 12 পাউন্ডার আর্টিলারি গান। 1916 সালে স্কটল্যান্ডে তৈরি এই কামান 12 পাউন্ড আর্টিলারি গানটি 12 পাউন্ড 5.44 কেজি ওজনের গোলা নিক্ষেপ করতে সক্ষম। অত্র জাদুঘরটির সংগ্রহশালায় এটি একটি অমূল্য নিদর্শন। ভিউয়ার্স, এটি হলো সারং। প্রদর্শিত নৌযানের মডেলটি খ্রিস্টীয় 17 শতকের মোগল নৌবাহিনী কর্তৃক ব্যবহৃত বৃহৎ সামরিক জলযানের আদলে নির্মিত হয়েছে। সারং ছিল এই ধরনের বৃহৎ জলযানের প্রধান নাবিক। সে ধারণা থেকে এর নামকরণ করা হয়েছে সারং। বাংলার স্বাধীন সুলতানদের আমলে নৌবাহিনী এবং নৌযানের যে উল্লেখ পাওয়া যায় তাতে ধারণা করা যায় যে বৃহৎ নৌযানের এই অঞ্চলের অন্যতম যুদ্ধ উপকরণ ছিল। বাংলাদেশের সেনাবাহিনীর ধারণা এবং বাংলাদেশের নৌবাহিনীর প্রদত্ত নকশা অনুযায়ী বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের নৌকা নির্মাণ শিল্পীদের দ্বারা এই বৃহৎ কর্মযজ্ঞ সম্পাদন করা হয়েছে। এটি হলো পলাশী প্রান্তরের সেই যুদ্ধের দৃশ্য। পলাশীর প্রান্তরের এই লাল চিহ্নিত সৈন্যগুলো হচ্ছে ইংরেজদের সৈন্য, যারা আক্রমণের অবস্থান নিয়েছিল, আর বাম পাশের যে সৈন্যদের দেখা যাচ্ছে সেগুলো নবাব সিরাজউদ্দৌলার সৈন্য। পলাশীর যুদ্ধে এই নবাব সিরাজউদ্দৌলার 1 লক্ষ সৈন্য থাকা সত্ত্বেও বিশ্বাসঘাতক মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে ইংরেজদের মাত্র 3000 সৈন্যের কাছে পরাজিত হয়েছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। এটি হলো 18 শতাব্দীর কামান। ঢাকা ওসমানী উদ্যান ও জাতীয় জাদুঘরে সংরক্ষিত কামানগুলোর সাদৃশ্যপ্রায় এই কামানগুলো 18 শতাব্দীর বলে জানা যায়। 1988 সালে 31 মে বাংলাদেশ সামরিক জাদুঘর সেন্ট্রাল অর্ডিন্যান্স ডেপো ঢাকার সেনানিবাস থেকে সংগ্রহ করা হয়েছে।
ব্রোঞ্জের তৈরি প্রদর্শিত এই বৌদ্ধ মূর্তিটি পাল আমলের পুরাকীর্তির নিদর্শন। 2018 সালের 15 এপ্রিল কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরে আনন্দদিঘি খননকালে এই বৌদ্ধ মূর্তিটি পাওয়া যায়। তারপর এটি বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রদর্শনের জন্য প্রদান করা হয়। এখানে কয়েকটা আর্মি কোমরে রশি লাগিয়ে জাম করছে। নিচের এই ভিক্টোরি গ্যালারিটি দেখার পর আমরা চলে যাব উপরের আর্মি গ্যালারিতে। এখানে ঢুকতেই চোখে পড়বে বাংলাদেশের সেনাবাহিনীর সৈন্যরা বাংকার করে অবস্থান নিচ্ছে। এখানে আরও প্রদর্শিত আছে সেনাবাহিনী কিভাবে একটা তাঁবুর নিচে রাত্রি যাপন করে এবং তাদের সাথে কি কি জিনিসপত্র থাকে। এই ভাস্কর্য দিয়ে দেখানো হয়েছে 1971 সালে যুদ্ধের একটি দৃশ্য। দেখানো হয়েছে যুদ্ধে জয়লাভ করে একটি লাশ কাঁধে নিয়ে বাড়ি ফিরছে। এই স্থানে প্রদর্শিত আছে বিভিন্ন সময়ে ব্যবহৃত বিভিন্ন ধরনের পোশাক, যেমন কালো পোশাক, FNS শাড়ি, ডাক্তার ড্রেস, কমব্যাট ক্লথ, শীতকালীন সার্ভিস ড্রেস, গ্রীষ্মকালীন সার্ভিস ড্রেস, গ্রিন কমব্যাট, গ্রীষ্মকালীন মেসকেট, শীতকালীন মেসকিট, সবুজ কমব্যাট ইউনিফর্ম, কালো কমব্যাট ও খাকি পোশাক। জাপানের তৈরি 750 সিসির এই মোটরসাইকেল মূলত বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি পুলিশ MP কর্তৃক প্রশাসনিক, টহল এবং রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনী ও সেনাবাহিনী পর্যায়ে অনুষ্ঠানসমূহে মোটরডেকের দায়িত্ব পালনের জন্য ব্যবহৃত হয়। 1921 সালের 16 মার্চ বাংলাদেশ সামরিক জাদুঘর সেন্ট্রাল মেকানিক্যাল ট্রান্সপোর্ট ডেপো ঢাকা সেনানিবাস থেকে জাদুঘরে প্রদর্শনের জন্য সংগ্রহ করে। 18 লিটার জ্বালানি ধারণ ক্ষমতার এই মোটরসাইকেল সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 208 কিলোমিটার। এখানে আরও রয়েছে কম্পাস, ওয়াকি-টকি ও বাইনোকুলার। কম্পাস দিয়ে অপরিচিত পথ কিংবা সমুদ্রের দিক নির্ণয়ের জন্য কম্পাস ব্যবহৃত হয়। ওয়াকি-টকি হলো হাতে ব্যবহৃত দ্বিমুখী গ্রহণ অথবা প্রেরণ যন্ত্র। এটি সামরিক ও অসামরিক উভয় পরিমণ্ডলে স্বল্প দূরত্বে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সরঞ্জাম। বাইনোকুলার হলো দূরের কোনো বস্তুকে বড় করে দেখার জন্য বাইনোকুলার ব্যবহার করা হয়ে থাকে। এখানে রয়েছে অনেক ধরনের টেলিফোন, যেগুলো বিভিন্ন সময়ে ব্যবহার করা হয়েছিল। তার পাশেই আছে বিভিন্ন সময়ের রেডিও সেট। এগুলো 1.8 থেকে 15 কিলোমিটার পর্যন্ত ট্রান্সমিশন রেঞ্জ হয়ে থাকে এবং প্রায় 10 থেকে 11 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। ভিউয়ার্স, দেখতে পারতেছেন এটা হলো পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল চট্টগ্রাম। এই ক্ষুদ্র একটি জায়গা দেখুন কি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। বন্দরের ঠিক পাশে রয়েছে ঢাকা 300 ফিট মহাসড়ক, যেটা কিনা সেনাবাহিনীর মাধ্যমে বানানো হয়েছে। 300 ফিটের পর আরেক কোণে রয়েছে ক্লোভার লিভ ইন্টারচেঞ্জ ভাঙ্গা। দেখুন এটার উপর থেকে দেখতে কত সুন্দর দেখাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর ব্র্যান্ড। প্রাচীনকাল হতে যুদ্ধের আদেশ, নির্দেশ, সংবাদ আদান প্রদান, সংকেত কিংবা যুদ্ধে অনুপ্রেরণা সৃষ্টির জন্য ড্রাম, বাঁশির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। ব্র্যান্ডসমূহের গুরুত্বপূর্ণ সরঞ্জামের মধ্যে রয়েছে ড্রাম মাস্টার স্টিক, করতাল, বিউগল, পাইপ, পিক্যালো ইত্যাদি। প্রবাল ঘোড়া প্রাচীনকাল থেকে যুদ্ধক্ষেত্রে পদাতিক বাহিনীর সাথে অশ্বারোহী সৈন্যদের ব্যবহার মধ্যযুগে অপরিহার্য ছিল। যান্ত্রিক বহনের আবিষ্কারের ফলে অশ্বারোহীর প্রয়োজনীয়তা কিছুটা কমে গেলেও সামরিক অনুষ্ঠান ও কুচকাওয়াজে অশ্বারোহীর ব্যবহার প্রমাণ করে যান্ত্রিকতা অশ্বারোহীর ব্যবহার ক্ষর্ণ করেনি, বরং ঘোড়া গতিশীল সৌষ্ঠব, ক্ষিপ্রতা ও শক্তির প্রতীক হিসেবে এখনও সক্রিয়। QF 25 পাউন্ডার সরাসরি এবং উচ্চ ফায়ার ক্ষমতা সম্পন্ন একটি কামান দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন ও কমনওয়েলথ দেশগুলোর মধ্যে ব্যাপকভাবে ব্যবহৃত আর্টিলারি কামানগুলোর মধ্যে অন্যতম। 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর কর্তৃক ব্যবহৃত এই কামান মুক্তিযোদ্ধারা জব্দ করেন। 1988 সালের 31 মে বাংলাদেশ সামরিক জাদুঘর সেন্ট্রাল মেকানিক্যাল ট্রান্সপোর্ট ডেপো ঢাকা সেনানিবাস থেকে এই যুদ্ধ স্মারকটি সংগ্রহ করেন। 303 রাইফেল 1885 সালে রাইফেলটি প্রথম প্রবর্তনের পর 62 বছর ধরে ব্রিটিশ সেনাবাহিনীতে সাফল্যের সাথে ব্যবহৃত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের ব্যক্তিগত মৌলিক অস্ত্র হিসেবেও এই রাইফেলটি মহান মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকা পালন করেছে। বেলজিয়ামের বিখ্যাত অস্ত্র কোম্পানি NF হাস্ট্রাল এর তৈরি 50 ব্রাউনিং মেশিন গান
M2 দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোরিয়া যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, কম্বোডিয়ার যুদ্ধ ও 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অত্যন্ত সফলতার সাথে ব্যবহৃত হয়েছে। 1988 সালের 30 মে বাংলাদেশ সামরিক জাদুঘর সেন্ট্রাল মেকানিক্যাল ট্রান্সপোর্ট ডেপো ঢাকা সেনানিবাস থেকে এই অমূল্য যুদ্ধ স্মারকটি সংগ্রহ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের জিপ কোম্পানির তৈরি CJ-4 মডেলের জিপটি ব্যাপকভাবে বাজারজাত হবার আগেই পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক স্বল্প মাত্রায় ব্যবহৃত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীতে এই জিপটি মূলত যুদ্ধক্ষেত্র থেকে আহত সৈন্যদের চিকিৎসার জন্য আনা ও নেয়ার কাজে ব্যবহার করা হতো। 1971 সালের মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তান সেনাবাহিনীর নিকট থেকে মুক্ত বাহিনীর কর্তৃক এই জিপটি উদ্ধার করা হয়েছে। 106 mm রিকেললেস রাইফেল RR ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। 1988 সালের 31 মে বাংলাদেশ সামরিক জাদুঘরের সেন্ট্রাল মেকানিক্যাল অ্যান্ড ট্রান্সপোর্ট ডেপো ঢাকা সেনানিবাস থেকে এই যুদ্ধ স্মারকটি সংগ্রহ করে। এই আর্মি গ্যালারিটি দেখার পর এখন আমরা যাচ্ছি উপরের এয়ারফোর্স গ্যালারিতে। এয়ারফোর্স গ্যালারিতে প্রবেশের পরেই দেখা মিলবে বিমানের বেশ খানিকটা ইঞ্জিন সহ একটি প্রোপেলার। একটি ইঞ্জিনে 8টি সিলিন্ডার ও 8টি পিস্টন দেখা যাচ্ছে। এখানে বিমানের বেশ বড় একটা ইঞ্জিন। এই ইঞ্জিনটি বিদ্যুতের লাইন দিয়ে কোনো রকম চালিয়ে রাখা হয়েছে দর্শনার্থীদের দেখানোর জন্য যে এটা কিভাবে কাজ করে। ভিউয়ার্স, এখানে দেখতে পারতেছেন কৃত্রিমভাবে বানানো এয়ার ডিফেন্স ও কয়েকটি বোমা। এগুলো আকাশ প্রতিরক্ষার কাজে ব্যবহার করা হয়ে থাকে। এটি একটি দূরপাল্লার মোবাইল এয়ার ডিফেন্স রাডার। এই রাডারের মাধ্যমে বিমানের তথ্য আদান প্রদান করা হয়। এটি হলো C-130 যে পরিবহন বিমান। যুক্তরাষ্ট্রের তৈরি এই পরিবহন বিমানে রয়েছে প্রতিকূল আবহাওয়ার উড্ডয়ন উপযোগিতার পাশাপাশি নাইট ভিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ হেড আপ ডিসপ্লে সিস্টেম, ডিজিটাল মুভিং ম্যাপ, ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম সহ অত্যাধুনিক অ্যাভিওনিক্স ও উন্নত প্রযুক্তি নিয়ে বানানো এই বিমান। Mi-171SH হেলিকপ্টার 2013 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়। এটি Mi-17 সিরিজ হেলিকপ্টারের একটি উন্নত সামরিক সংস্করণ। এই হেলিকপ্টারের সৈন্য পরিবহন, কার্গো পরিবহন, ট্রপ ফায়ার সাপোর্ট, আকাশ থেকে ভূমিতে আক্রমণ, সামরিক কনভয় এসকর্ট, মেডিকেল ইকুইপমেন্ট ও কমব্যাট অনুসন্ধান ও উদ্ধার কার্য পরিচালনায় ব্যবহৃত হয়। ভিউয়ার্স, এখন আমি উঠতেছি রিয়েল একটি যুদ্ধ বিমানে। দেখুন, এখানে অনেক ধরনের মিটার রয়েছে। হাত দিয়ে ধরার জন্য একটি স্টিয়ারিং আছে এবং এটিতে একটি ব্রেকের মতো লিভারও আছে। আর দুই পায়ের দুই দিকে মুভিং করা যায় এমন একটি প্যাডেলও দেখা যাচ্ছে। এখানে চারপাশে দেখতে পাবেন অনেক ধরনের যুদ্ধ বিমান, পরিবহন বিমান ও হেলিকপ্টার মাথার উপরে ও চারপাশে টাঙিয়ে রাখা হয়েছে। ভিউয়ার্স, আমরা এখন এয়ার ফোর্স গ্যালারি শেষ করে UN&CHT গ্যালারিতে যাচ্ছি। এই গ্যালারিতে প্রথমেই দেখতে পাবেন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান। এখানে বিভিন্ন দেশের মিশনে ব্যবহৃত ইউনিফর্ম, মেডেল, ছবি, সরঞ্জাম ও স্মারক প্রদর্শিত করা হয়েছে। এখানে আরও দেখতে পারবেন পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা রক্ষা এবং বিভিন্ন সামরিক অভিযানের ইতিহাস ও ব্যবহৃত সরঞ্জাম। এখানে আরও দেখানো হয়েছে বেশ কয়েকটি পাহাড়ি বাড়ি, সেনাবাহিনীর কয়েকটি ক্যাম্প ও একটি হেলিপ্যাড। ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি নেভি গ্যালারিতে। এই গ্যালারিতে বাংলাদেশের নৌবাহিনীর গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, সক্ষমতা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাবেন সার্চলাইট, ডাইভিং হেলমেট ও শিপস হেলমস। সার্চলাইট নৌ যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত, যাতে আলোর সংকেত ব্যবহার করে এক জাহাজ থেকে অন্য জাহাজে তথ্য আদান প্রদান করা হয়। ড্রাইভিং হেলমেট পানির তলায় উদ্ধার অভিযানগুলো ডুবুরিরা এই ধরনের হেলমেট ব্যবহার করে। শিপস হেলমস জাহাজের গতিপথ বজায় রাখতে স্টিয়ারিং হুইল তথা শিপস হেলমস ব্যবহার করে। প্রদর্শিত এই চাইনিজ জাংটি চিন্না সিং রাজবংশের সময়কালের আদলে নির্মিত। 15 থেকে 97 শতকে বিভিন্ন অভিযানের পাশাপাশি এ জাতীয় জাফ দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হতো। এখানে আপনারা বাংলাদেশের আরও বিভিন্ন সময়ের বিভিন্ন ধরনের নৌকা প্রদর্শন স্বরূপ দেখতে পারবেন। এটা হলো মুঘল যুদ্ধ জাহাজ। মধ্যযুগের শেষ ভাগ হতে আধুনিক যুগের প্রথম ভাগ পর্যন্ত বাংলা তার নৌবাহিনী এবং
জাহাজ নির্মাণ ঐতিহ্যের জন্য সুপরিচিত ছিল। বাংলায় নির্মিত মুঘল যুদ্ধ জাহাজের একটি মডেল এখানে প্রদর্শিত হয়েছে। এসব জাহাজ সাধারণত 2 বা 3 পাল বিশিষ্ট এবং দৈর্ঘ্য অনুপাতে প্রস্থে বড় হতো, যার সম্মুখ ভাগেই অধিকাংশ কামান সজ্জিত থাকত। ভিউয়ার্স, এই ডিসপ্লেতে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের বিভিন্ন যুদ্ধ জাহাজ। দেখুন বন্ধুরা, কত বড় একটি জাহাজের প্রপেলার, অনেক পুরনো কিন্তু এখনো চকচকে অনেক। ভিউয়ার্স, এই সিটে বসে আপনারা ভিআর এর মাধ্যমে ডিসপ্লে দেখে গুলি ছুড়তে পারবেন। ভিউয়ার্স, আমরা এখন আসছি নেভি গ্যালারির মূল আকর্ষণে। এই জায়গাটি অনেক ফটোজেনিক এবং পিছন দিয়ে সমুদ্রের প্রাণীরা যাচ্ছে। অনেক সুন্দর একটি জায়গা। দেখুন, বিভিন্ন ধরনের জেলিফিশ দেখা যাচ্ছে এখানে। তারপরে চলে আসছে আরো অনেক ধরনের ফিশ। দেখুন বন্ধুরা, অবশেষে চলে এসেছে সাবমেরিন। এই জায়গাটি দেখুন, মনে হচ্ছে আমি এখন সমুদ্রের নিচে চলে এসেছি। আমার চারপাশে সমুদ্রের পানিগুলো ছুটাছুটি করছে, একের পর এক প্রাণীগুলো ছুটাছুটি করছে এপাশ থেকে ওপাশ পর্যন্ত। অনেক ধরনের সামুদ্রিক মাছও ছুটাছুটি করছে। দেখুন, অবশেষে আমরা আন্ডার ওয়াটার সেকশনে প্রবেশ করতে যাচ্ছি সাবমেরিনের ভিতরে। চলুন দেখাই কি কি থাকে সাবমেরিনের ভিতরে। এখানে দেখতে পারতেছেন এটা সম্ভবত ইঞ্জিন রুম। এটার বাইরে রয়েছে অনেক কন্ট্রোলিং বাটন। একটু সামনে আগালেই দেখতে পারবেন একটি লোক কম্পিউটারে মনিটরিং করছে ম্যাপ দেখে। ভিউয়ার্স, এক্সিট নিয়ে এখন আমরা বাইরে বের হচ্ছি। এই পথে আপনারা দেখতে পারবেন সারি সারি সাজানো আছে অনেক যুদ্ধ বিমান ও ট্যাঙ্ক। একটু আগালেই নিচে ভাসমান অবস্থায় দেখা মিলবে কয়েকটি মডেলের যুদ্ধ জাহাজ ও সাবমেরিন। ভিউয়ার্স, কথা বলতে বলতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ও কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।